Hello, welcome to my YouTube channel Learning and Teaching. Today we are going to discuss on a sonnet. Shall I compare thee to a summer's day? The poem was written by William Shakespeare. My dear students, তোমরা ক্লাস 11-এ শেক্সপিয়ার সম্পর্কে পরিচিত হয়েছো। তার লেখা কয়েকটা তোমরা ড্রামা পড়েছো, অর্থাৎ ট্র্যাজেডি ও কমেডি পড়েছো, যেমন ম্যাকবেথ, অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট। তো এখানে তাছাড়া একটা কবিতাও তোমরা পড়েছো, সনেট পড়েছো, সেটা হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কিন্তু শেক্সপিয়ারের লেখা কোনো কবিতা তোমরা পড়োনি। এই ক্লাস 12-এ উঠে তোমরা একটা সনেটের সম্মুখীন হচ্ছ, তারই লেখা সনেট নম্বর 18। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ এ সনেট। অ্যাকচুয়ালি সনেট কথাটি এসছে ইটালিয়ান ওয়ার্ড সনেটো থেকে, যার মানে লিটল সং। সনেটটা কি না, সনেট ইজ এ 14 লাইন্স আয়াম্বিক পেন্টামিটার লাইন্স লিঙ্কড বাই এন ইন্ট্রিকেট রাইমিং স্কিম। তো সনেটের মধ্যে 14 লাইনের কবিতা থাকবে এবং একটা রাইমিং স্কিম থাকবে। এখানেও সনেট নম্বর 18-এ একটা রাইমিং স্কিম আছে, এ বি এ বি, সি ডি সি ডি, ই এফ ই এফ, জি জি। তো এই সনেটটাকে অ্যাকচুয়ালি দুটো ভাগে ভাগ করা যায়। দু ধরনের সনেট আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রার্চান সনেট, আর শেক্সপিয়ান সনেট আর ইংলিশ সনেট। তো আমরা শেক্সপিয়ান সনেট, এই পেট্রার্চান সনেটে কী দেখতে পাই, দুটো ভাগে পেট্রার্চান সনেটে ভাগ করা হয়, অর্থাৎ অক্টেভ অ্যান্ড সেস্টেড। ফার্স্ট 8 লাইন্স স্ট্যাঞ্জা ইজ কল্ড অক্টেভ অ্যান্ড রিমেনিং 6 লাইন্স স্ট্যাঞ্জা ইজ কল্ড সেস্টেড। অর্থাৎ এই ধরনের সনেটগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি না, প্রথমে প্রবলেম ক্রিয়েট করে এবং শেষ 6 লাইন সেস্টেডে সলভ আনে। ঠিক অন্যদিকে শেক্সপিয়ারের সনেটে কোয়াট্রেন থাকে, অর্থাৎ ফার্স্ট 4 লাইন্স ইজ কল্ড এ কোয়াট্রেন। এরকমই 3টে কোয়াট্রেন থাকবে, অর্থাৎ 3-4-12 লাইন। রিমেনিং 2 লাইন্স স্ট্যাঞ্জা ইনক্লুডিং কাপলেট। তো এখানেও তোমরা এই সনেটের মধ্যে সনেট 18-এ দেখতে পাচ্ছ যে ফার্স্ট 4 লাইন্স ইজ called first quatrain, second 4 lines is called second quatrain, and third 4 lines is called third quatrain, and remaining 2 line stanzas is called concluding couplet. তো শেক্সপিয়ার তার জীবনে মোট 154টা সনেট লিখেছেন। এই 154টা সনেটটা 3টে সিরিজে ভাগ করা যায়। ফার্স্ট 1 থেকে 126টা সনেট তিনি লিখেছেন তার মেল ফ্রেন্ডের উদ্দেশ্যে, অর্থাৎ তার ম্যাসকুলাইন জেন্ডার মেল ফেয়ার ফ্রেন্ডের উদ্দেশ্যে লিখেছেন, প্রবাবলি মিস্টার W.H. আর্ল অফ সাউথহ্যাম্পটন উদ্দেশ্যে লেখা। সেকেন্ড সিরিজটায় 127 থেকে 152তম সনেটটা, যেটা ডার্ক লেডির উদ্দেশ্যে তিনি কবিতাগুলো লিখেছেন, সেই জন্য এই সিরিজটাকে বলা হয় ডার্ক লেডি সিরিজ। অ্যান্ড রিমেনিং 2 সনেটস, অর্থাৎ 153 থেকে 154, এই দুটো সনেট লিখেছেন কাকে অ্যাড্রেস করে, ভেনাসকে উদ্দেশ্য করে। ভেনাস ইজ এ রোমান গডেসেস অফ লাভ অ্যান্ড বিউটি, বা কিউপিডকে অ্যাড্রেস করে লিখেছেন, তাই ভেনাস সিরিজ বলা হয় বা কিউপিড সিরিজ বলা হয় এখানে। তো লেটস রিড দ্য পোয়েম অ্যান্ড ডিসকাস ইন বেঙ্গলি ভেরি শর্টলি। শ্যাল আই কম্পেয়ার দি, উইলিয়াম শেক্সপিয়ার। ফার্স্ট দেখো, বেশিরভাগ সনেটই কী হয়, দেখবো যে সনেটের ফার্স্ট লাইনটাই সেটা টাইটেল হয়ে গেছে। তোমরা এরপরে পড়বে স্পেন্সারের লেখা কবিতা, ফিলিপ সিডনির লেখা কবিতা, সেই সনেটগুলোতেও দেখবে যে ফার্স্ট লাইনটাই কী হয়েছে, কবিতার টাইটেল হয়ে গেছে। এখানেও কবিতার ফার্স্ট লাইনটাই টাইটেল হয়ে গেছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এখানে কী বলছে দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তুলনা করতে পারি একটা সামার দিনের সঙ্গে তোমাকে, অর্থাৎ তার মেল ফ্রেন্ডের সঙ্গে সামারের একটা দিনের সঙ্গে তুলনা করতে পারে কি, এবং একটা প্রশ্ন চিহ্ন রাখছে। অর্থাৎ দ্য পোয়েম বিগিনস উইথ অ্যান rhetorical interrogation, and the poet has some hesitation whether the beauty of his friend is compared to the beauty of the summer's day. অর্থাৎ তিনি একটা দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন যে আমার বন্ধুর সৌন্দর্যের সঙ্গে কি আমার সামার ডের সৌন্দর্যের তুলনা করতে পারি। দাও আর্ট, দেখো দাও এই কথাগুলো সাধারণত আগেকার দিনের ওল্ড ভার্সন ইংলিশে এগুলো ব্যবহার করা হতো। দাও মিন্স ইউর,
ইউ, আর্ট মিন্স আর, অক্সিলারি ভাব আর, দাও আর্ট মোর লাভলি, মানে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর temperate, means you are more lovely. More lovely means attractive, and more temperate. Temperate means moderate, সংযত, শান্ত, স্নিগ্ধ, নম্র, অর্থাৎ সেরিন, ডিসিপ্লিন, এরকম। তো ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। রাফ ওয়াইন্স ডু সেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ ওয়াইন্স মিন্স ওয়াইল্ড ওয়াইন্ড, অর্থাৎ আনকন্ট্রোলেবল ওয়াইন্ড। সেই যে ওয়াইনগুলো কী করে, মে মাসের ডার্লিং বার্ডসগুলোকে, ডার্লিং বলতে এখানে লাভলি অর্থাৎ প্রিয়তম এখানে, কিন্তু মে মাসের প্রিয় জিনিস হচ্ছে কি যে ফুলের কুড়ি, সেইগুলোকেও ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। সামার্স লিজ মিন্স অ্যাকচুয়ালি এগ্রিমেন্ট ও কন্ট্যাক্ট, একটা কন্ট্যাক্ট নেওয়া কিংবা এগ্রিমেন্ট করা। তো সামার লিজ মিন্স এখানে সামারের টাইম স্প্যানটা, ডিউরেশনটা বোঝাচ্ছে। সামার্সের ডিউরেশনটা, লিটল স্প্যান অফ টাইম, সামারের ডিউরেশনটা কী হলো, খুবই কম সময়ের জন্য। অর্থাৎ সামারের পরই আমাদের প্রকৃতিতে যেমন 6টা ঋতু দেখতে পাই, 6টা সিজন দেখতে পাই, সেখানে সামার কিন্তু সবসময় কি থাকে না। সামারের পর রেনি সিজন আছে, উইন্টার আছে, স্প্রিং আছে, এইভাবে ধাপে ধাপে আছে। অর্থাৎ সামার ইজ not constant in our environment, তাই বলছে সামার লিথ হ্যাথ অল টু শর্ট এ ডেট। ডেট বলতে টাইমকে বোঝাচ্ছে, যে সামারের টাইম স্প্যানটা খুবই অল্প সময়ের জন্য। তাহলে এখানে আমরা সামারের নেগেটিভিটি আমরা পেলাম, অর্থাৎ সামারটা কোনো কনস্ট্যান্ট নয়, কন্টিনিউয়াস নয়। আর কি না, এখানে সামারের বিউটি যে ডার্লিং বার্ডস, সেটাও কিন্তু রাফ ওয়াইন্স জাস্ট লাইক এ ভিলেন ডিস্ট্রয়েজ দ্য বিউটি অফ সামার। তো এখানে নেগেটিভিটি সামারে পেলাম। নেক্সট কোয়ার্টারে এসো, সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। এখনও কিন্তু কন্টিনিউয়াস কবি সামারের নেগেটিভিটি বলছেন, অর্থাৎ নেগেটিভ কথাটাই বলছেন। সামটাইমস কখনো কখনো কী হয়, টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। আই অফ হেভেন বলতে এখানে সানকে বোঝাচ্ছে। হেভেন মিন্স ইন স্কাই, অর্থাৎ আকাশের সূর্যটা কখনো কখনো কী হয়, প্রচণ্ড উষ্ণ হয়। সায়েন্স মানে ঝকঝক করা, স্পার্কেল। কখনো কখনো কী হয় না, আকাশের সূর্যের তাপটা অর্থাৎ প্রচণ্ডই হট হয়, স্কচিং হিট, সেই স্কচিং হিটটা উই ক্যান নট টলারেট। তো এইটা একটা নেগেটিভিটি। অ্যান্ড অফেন ইজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। আর কি হয়, কখনো কখনো গোল্ড কমপ্লেক্সন অ্যাকচুয়ালি মিনস দ্য কালার অফ আওয়ার ফেস। এখানে একটা কালার, গোল্ড কালার, অর্থাৎ সূর্য যখন অস্ত যায়, যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যায়, তখন একটা গোল্ড কমপ্লেক্সন, সূর্যের আভা, লাল আভাটা আমরা দেখতে পাই। এটাও কি হয়, আসলে ডিমড হয়ে যায়। অ্যাকচুয়ালি এটা একটা মেটাফরিক লাইন। যখন দেখো সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয়, when the sun arise in the east sky, it becomes very smooth, and as long as it becomes grow old, তো যত দিন যায়, সানটা যত দিন এগিয়ে আসে, সূর্যের আলোর তেজটা কী হয়, তত তীব্র হয়। এবং অ্যাট দ্য লাস্ট অফ দ্য ডে আমরা কি দেখতে পাই, সূর্যের কিরণটা আস্তে আস্তে ডিমড হয়ে যায়, লাল আভা হয়ে যায়। ঠিক এইটার সঙ্গে যদি সিমিলারিটি করে আমরা মানুষের সঙ্গে, মানুষ যখন জন্মায়, একটা বাচ্চা শিশু থেকে শুরু করে যখন ইয়াং অবস্থায় আসে, তার যে তেজটা থাকে সূর্যের আলোর মতো, সূর্যের মিড ডে সূর্যের তেজের মতো, ঠিক যখন সূর্য অস্ত যাওয়ার মুখে হয়, মানুষও কী হয়, বেন্ডিং হয়ে যায়, অর্থাৎ লাঠির সাহায্যে তখন চলে। এখানে আমরা সূর্যের সেই সঙ্গে মানুষের একটা কম্পেয়ার বা সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। তো এটাও একটা নেগেটিভিটি। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার্স, দেখো এখানে ফেয়ার, এফ সাউন্ডটা রিপিটেড ব্যবহার হয়েছে, তাই এটাকে রেটোরিক্যাল পরিভাষায় আমরা অ্যালিটারেশন বলতে পারি। তো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স। এভরি ফেয়ার মিন্স এভরি বিউটিফুল অবজেক্টস, অ্যান্ড ফেয়ার মিন্স এখানে বিউটি, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যটা সামটাইমস ডিক্লাইন্স মিন্স নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, অর্থাৎ ডিস্ট্রয়েড, রুইন্ড হয়ে যায়। সেটা কীভাবে হয়, তারও জন্য সেটাও কবি বলে দিচ্ছেন কি, বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ সেই সৌন্দর্যটা বাই চান্স
নষ্ট হয়ে যেতে পারে, বা নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। নেচার যে চেঞ্জিং কোর্স, নেচারের যে সাইক্লিং কোর্স থাকে, অর্থাৎ কখনো শীত, কখনো গ্রীষ্ম, হ্যাঁ, কখনো বর্ষা, এই যে নেচার চেঞ্জ সেটার জন্য। আচ্ছা, অর্থাৎ শীতকালে যে ফুলটা ফুটে ওঠে, শীতকালে যে গাছটা বেড়ে ওঠে, আস্তে আস্তে দেখি সেটা যদি পরিচর্যাহীন হয়ে হয়, অর্থাৎ ল্যাক অফ মেনটেন্যান্স যদি হয়, সেই গাছটা কী হবে, গ্রীষ্মকাল যখন আসবে সেটা শুকিয়ে যাবে, মরে যাবে। এটা হচ্ছে নেচার চেঞ্জিং কোর্স। আর বাই চান্স বলতে কি হঠাৎ করে কী হয়, সেটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখানে আনট্রিমড মিন্স ল্যাক অফ মেনটেন্যান্স, অর্থাৎ পরিচর্যাহীন, হ্যাঁ, অর্থাৎ নট প্রুনিং, হ্যাঁ, অ্যাকচুয়ালি ট্রিমড মিন্স প্রুন, ছাঁটা, অর্থাৎ অর্থাৎ প্রকৃতির পরিচর্যাহীনভাবে যদি পরিচর্যা না করা হয়, কোনো জিনিস যদি মেনটেন না করা হয়, সেটা কি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো কোনো প্রকৃতির কোনো সৌন্দর্য জিনিসের সৌন্দর্যটা কী হয়ে যায়, দুটো ভাগে দুইভাবে নষ্ট হয়ে যেতে পারে। এটা তো বাই চান্স আর নেচার চেঞ্জিং কোর্স আনট্রিমড। যেমন একটা ধরো একটা সুন্দর বিউটিফুল জিনিস, যেমন ধরো তাজমহল আজকে সুন্দর দেখাচ্ছে, কিন্তু সেটা যদি হঠাৎ আর্থকোয়াক হয়, বাই চান্স, আমি হঠাৎ ব্যবহার করলাম কথাটা, বাই চান্স যদি আর্থকোয়াক হয় কিংবা ফ্লাড হয়, তাহলে কী হবে, সেটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দিস ইজ কল্ড বাই চান্স। আবার দেখা যাচ্ছে আজকে এটা উইন্টারে এটা তুমি গাছ লাগালে, সেই গাছটায় যদি পরিচর্যা না করি, তাহলে কী হবে, সেটা নেচার চেঞ্জিং করছে, অর্থাৎ সামার আসবে, সেটা গাছটা শুকিয়ে যাবে। তো এটাই বলছে, অর্থাৎ পুরো এই পর্যন্ত কবি সামারের কিন্তু একটা নেগেটিভিটি প্রকাশ পেল। আর কবিতার শুরু থেকেই কী হচ্ছে, একটা টাগ অফ ওয়ার হচ্ছে, অর্থাৎ কনফ্লিক্ট হচ্ছে। পোয়েটের মেল ফেয়ার ফ্রেন্ডের সঙ্গে সামার ডের একটা টাগ অফ ওয়ার, দড়ি টানাটানি খেলা হচ্ছে, অর্থাৎ কনফ্লিক্ট, দ্বন্দ্ব হচ্ছে, দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তুলনা হচ্ছে। ওই জন্যই প্রথম লাইনেই তো বলেছে, স্যালাই কম্পেয়ার দিই, আমি কি তুলনা করতে পারি। তো এখানে পুরো জিনিসটার তুলনা হচ্ছে। আর এখানে দেখো সেকেন্ড লাইনেই একবার বলেছে কবির মেল ফ্রেন্ডের কথা, যে ইউ আর মোর লাভলি মোর টেম্পারেট। তারপরে কিন্তু যা কিছু কথা বলছে সব কিন্তু সামারের নেগেটিভিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। এবার কবি একটা টার্ন নিচ্ছেন, অর্থাৎ থার্ড কোয়ার্টেন থেকে দেখো এখানে একটা বার্ড দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কবি একটা টার্ন নিচ্ছেন, যে বার্ড দ্য ইটার্নাল সামার। এবার কবি দ্বিতীয় লাইনে বলেছেন কবির মেল ফ্রেন্ডের সম্পর্কে, এইবার কিন্তু যেটা বলছে আর সামার সম্পর্কে বলছে না, এবার যেটা বলবে কবির মেল ফেয়ার ফ্রেন্ডের সম্পর্কে বলবে। বাট দ্য ইটার্নাল সামার, ডাই মিন্স ইয়োর, ইটার্নাল সামার, ইটার্নাল সামার মিন্স, ইটার্নাল সামার মানে, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, যে তোমার ইটার্নাল সামারটা কখনো ফেড হবে না। ইটার্নাল সামার মিন্স এখানে দেখো ভাইটালিটি, ভিভাসিটি, ইউথফুলনেস, অর্থাৎ যৌবনটা। এখানে একটা সিমিলারিটি, একটা রেটোরিক আনা হয়েছে, যে ইটার্নাল সামার, অর্থাৎ সামার সাধারণত এখানে প্রকৃতিরই দেখতে পাই, কিন্তু কবি বলছেন যে তোমার ইটার্নাল সামারটা, সামার উষ্ণতা, তোমার যে চিরন্তন উষ্ণতাটা, অর্থাৎ ইউথফুলনেস, চিরন্তন উষ্ণতা কখন থাকে, মিড এজে। তো এটা বলছে যে তোমার ইটার্নাল সামারটা শ্যাল নট ফেড, কখনো ফেড হবে না। কিসের মতো, এখানে ওই সামারের মতো, সামার যেমন ইটার্নাল সামার শেষ হয়ে যায়, সেটা কি লিটল স্প্যান অফ টাইম, অল্প টাইমের জন্য থাকে। সামার লিজ কথাটা ব্যবহার করেছে আগে। তো এখানে কবি একটা খুব কনফিডেন্সের সঙ্গে বলছেন যে ইউর ইটার্নাল সামার শ্যাল নট ফেড নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। বলছি, আর এখানটা কী বলছে দেখো, তুমি যে সৌন্দর্যটা তোমার মধ্যে আছে, তুমি যে সৌন্দর্য দখল করছো, পজেস মানে দখল করা, তোমার পজেসিভ প্রোনাউন আগে শুনেছো, পজেসিভ প্রোনাউন। তো নর লস পজেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তোমার মধ্যে যে সৌন্দর্যটা আছে, যে পজেস করছো, সেটা কিন্তু নষ্ট হবে না। নর শাল ডেথ ব্র্যাক দ্য ওয়ান্ডারস ইন ইজ সেট। এখানেও কবি কত আত্মবিশ্বাসের সঙ্গে বলছে দেখো, যে এমনকি মৃত্যু, ব্র্যাগ মিন্স বোস্ট, অর্থাৎ এখানে কী বলে, ব্র্যাগ মিন্স হচ্ছে বোস্টফুলনেস, অর্থাৎ অহংকার প্রকাশ পাওয়া, বা প্রাইড প্রকাশ পাওয়া। তো কোনো মৃত্যু কী করবে, অহংকার প্রকাশ করতে পারবে না। কি করে বলে, যে তোমাকে আমি আমার মৃত্যুর ছায়াতলে নিয়ে যাচ্ছি। ওয়ান্ডারেস ইন সেট মানে ছায়া। এখানে অ্যাকচুয়ালি অনেকটা ইমেজ আনছে কবরের, টম্বের। দেখো মানুষকে যখন
টম অর্থাৎ কবরস্থ করা হয়, তখন কী হয়, একটা মৃত্যু যেন গর্ব বলতে পারে যে দেখো তুমি রাজা, তুমি কি সাধারণ মানুষ যে হোক না কেন সবাই ওই মৃত্যুর ছায়াতলে যায়। যেমন আমরা বলি এভরি পার্সন উড হ্যাভ টু ডাই বিকজ উই আর অল মোর্টাল। আমরা প্রত্যেকে মরণশীল, তাই মৃত্যু কাছে আমাদেরকে ধরা দিতেই হবে। তো কিন্তু কবি এখানে বলছেন যে মৃত্যু কিন্তু তোমাকে নিয়ে, মৃত্যু গর্ব করে বলতে পারবে না যে আমি তোমাকে আমার ছায়াতলেই রেখে দেবো, সেই সাহসটা কিন্তু মৃত্যুর নেই। কবি এটা বোঝাতে চাইছেন। কখন, এবার কবি একটা কন্ডিশনে বলছেন কখন, সেটা হোয়েন ইটারনাল লাইন্স টু টাইম দ্য গ্রেস্ট, যখন ইটারনাল লাইন্সটা হবে টাইমের সাথে সাথে বেড়ে উঠবে, অর্থাৎ ইটারনাল লাইন্স আর ইটারনাল সামার। দেখো একটা ইটারনাল লাইন্স আর ইটারনাল সামার দুজনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। একটা হচ্ছে ভার্সের কবিতার সম্পর্কে ইটারনাল লাইন্স বলা হয়েছে, আর ইটারনাল সামার হয়তো কবির মেল ফ্রেন্ডের সঙ্গে বলা হয়েছে। ইটারনাল কথাটা এই দুজনের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ইটারনাল লাইন্স কোনটা? ইটারনাল লাইন্স বলতে দ্য লাইন্স অফ দিস ভার্স, এই কবিতার লাইনকেই বোঝানো হয়েছে। আর টাইম দ্য গ্রেস, সময়ের সাথে সাথে যত বেড়ে উঠবে এই কবিতার লাইনটা, ততদিন কি হবে না মৃত্যু তার ছায়াতলে নিতে পারবে না, আর তোমার মধ্যে যে সৌন্দর্যটা আছে, তুমি যে সৌন্দর্যটা পজেস করছো, সেটাও হারাবে না। কারণ এটা হচ্ছে তোমার ইটারনাল সামার, সেটা কখনো ফেড হবে না। অর্থাৎ পোয়েট ইজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইট দ্যাট দ্য বিউটি অফ হিজ ফেয়ার ফ্রেন্ড উড নট বি ডিস্ট্রয়েড উইথ দ্য হ্যান্ডস অফ টাইম। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে ফেয়ার ফ্রেন্ডের সৌন্দর্যটা সময়ের হাতে ধ্বংস হবে না, নষ্ট হবে না। সময় তাকে, টাইম ক্যান নট ক্যাচ হিম অর্থাৎ তো মেল ফেয়ার ফ্রেন্ড। লাস্ট কনক্লুডিং কাপলিংয়ে কী বলছে দেখো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লাইফ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। দেখো এখানে কত সুন্দর কথা বলছে যে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ মিনস শ্বাস প্রশ্বাস নেওয়া, আর আইস ক্যান সি যতদিন আমরা চোখে, অ্যাজ লং অ্যাজ মিনস সো লং অ্যাজ যতক্ষণ মানুষ শ্বাস প্রশ্বাস নেবে। আমরা শ্বাস প্রশ্বাস কখন নিই? যখন জীবিত থাকি। আমরা চোখে কখন দেখতে পাই? যখন আমরা জীবিত থাকি। জীবিত থাকার অবস্থায় যতক্ষণ চোখে দেখতে পাবে এবং আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছেন যতদিন মানুষ এই পৃথিবীতে এক্সিস্ট করবে, সো লং লাইফ দিস, ততদিন এটাকে বাঁচিয়ে রাখবে। লাইফ দিস বলতে এই ভার্সটাকে, এই কবিতাটাকে, অ্যান্ড দিস এই কন্ডিশনটাকে, এই মানে এই ব্যাপারটাকে, এই ম্যাটারটাকে, গিভস লাইফ টু দি, তোমাকে জীবন দেবে। অর্থাৎ কবি এখানে ইমোর্টালাইজ করতে চেয়েছেন কবির ফেয়ার ফ্রেন্ডকে উইথ দ্য স্ট্রেংথ অফ দিস ভার্স, উইথ দ্য হ্যান্ডস অফ দিস ভার্স, উইথ দ্য হেল্প অফ দিস ভার্স। এই কবি তার মেল ফ্রেন্ডকে বাঁচিয়ে রাখছেন, ইমোর্টাল করে রাখছেন তার কবিতার লাইন দিয়ে। অর্থাৎ যতদিন মানুষ এই কবিতা পড়বে, অর্থাৎ পড়বে কখন? চোখ দিয়ে যখন দেখবে। আর যতদিন মানুষ বেঁচে থাকবে, না বেঁচে থাকলে তো পড়তে পারবে না। তো যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ এই কবিতাটা পড়বে, ততদিন তুমি বেঁচে থাকবে। কিসের মধ্যে দিয়ে? থ্রু দ্য পাওয়ার অফ দিস ভার্স, এই কবিতা। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা আছে, আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস, মিনস আর্ট ইজ লং, লাইফ ইজ শর্ট। অর্থাৎ আর্ট কোনোদিন মরে না, লাইফ মরে যায়। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বেঁচে নেই, কিন্তু তার কবিতা, তার গীতাঞ্জলি আজও বেঁচে আছে। অর্থাৎ তার গীতাঞ্জলির মধ্য দিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঁচিয়ে রাখতে পারি। তো শেক্সপিয়ার এখানে সেই কনসেপ্টটা ইউজ করেছেন যে আর্ট কোনোদিন মরে না, লাইফ মরে যায়, অর্থাৎ আমরা বেঁচে থাকি না। কিন্তু দ্য পোয়েট ইজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যান্ড asserts that the beauty of his male fair friend will remain alive with the help of this verse, because he wants to immortalize his fair friend through the strength of his verse. Through this sonnet, Shakespeare wants to express that every beautiful things and beings are subject to decay and destroyed with the help of time, but the poet wants to immortalize his beautiful fair friend through this verse, that as long as men can breathe or eyes can see, his male fair friend will live immortal. সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও। ওকে।